মাত্র কয়েকটা ঘন্টার ব্যবধানে কোথায় চলে আসলাম, দেখুন কোথায় চলে আসলাম। আপনারাও এখানে যখন আসবেন না, মায়ায় পড়ে যাবেন। গোপালপুরের ঢেউ মেশে নীল আকাশের গান, পাহাড় সমুদ্র মিলে আঁকে স্বপ্নের মহাকাব্য প্রাণ। আজ আমি চলে এসেছি ওড়িশার সমুদ্র তীরের এক অপূর্ব গন্তব্য গোপালপুরে। এখানে শুধু সমুদ্র সৈকতই নয়, আছে পাহাড়, মন্দির, রোপওয়ে আর কাছে বিশাল বড় চিলিকা লেক। এছাড়া দক্ষিণ ভারতের এক অসাধারণ সি বিচের অভিজ্ঞতাও আমি আপনাদের দেখাবো আমার ক্যামেরার চোখে। আর সব থেকে মজার ব্যাপার হলো, আমি এমন এক হোটেলে থেকেছি যার জানালা খুললেই সরাসরি চোখে পড়ে সমুদ্রের ঢেউ। খাওয়ার কথা না হয় বাদই দিলাম, তবু এই পর্বে থাকছে গরমের মধ্যে ঝিরিঝিরি বৃষ্টিতে চোখ ঠান্ডা করা কিছু সাইট সিন। প্রথমে বলি গোপালপুরে পৌঁছানোর জন্য বেস্ট অপশন কি এবং আমি কিভাবে পৌঁছেছিলাম। গোপালপুরে পৌঁছানোর জন্য হাওড়া স্টেশন থেকে প্রতিদিন সন্ধ্যের পর রাত 10:35 এসএমবিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এবং 11:45 চেন্নাই সেন্ট্রাল মেল, এই ট্রেন দুটোই সব থেকে বেস্ট অপশন গোপালপুরের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন ব্রহ্মপুরে পৌঁছানোর জন্য। সকাল 7:30 থেকে 8:30 মধ্যেই পৌঁছে যাওয়া সম্ভব এই দুটো ট্রেনে করে। এইবারে বলি আমি কিভাবে পৌঁছেছিলাম। এই দুটো ট্রেনেই আমি তৎকালীন টিকিট না পেয়ে শালিমার স্টেশন থেকেই রাতের জগন্নাথ ধরে ভুবনেশ্বর পৌঁছে আবার প্রশান্তি এক্সপ্রেস ধরে জেনারেলি পৌঁছে গিয়েছিলাম ব্রহ্মপুর স্টেশনে। এরপর প্রথমে 2-3 দিনের দারিংবাড়ি ট্যুর করে তারপর আবার ফিরে আসি এই ব্রহ্মপুর স্টেশনের দিকেই। আগে দারিংবাড়ির পর্ব এই ভিডিও ডেসক্রিপশন এবং চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, দেখলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। এখন দারিংবাড়ি থেকে ফিরে রওনা হয়েছি ব্রহ্মপুর স্টেশন হয়ে গোপালপুরের দিকে। রাতটা ওখানেই রুম নিয়ে স্টে করব, তারপর কাল সকাল থেকে সমস্ত সাইট সিন শুরু করব, ঠিক সেভাবেই যেভাবে আপনারা সকালে পৌঁছে রুম নিয়ে করবেন। হ্যালো বন্ধুগণ, সবাইকে আবার একটা নতুন ভিডিওতে ওয়েলকাম। পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন লেখা রয়েছে ওয়েলকাম টু সি বিচ গোপালপুর। আমি এখন আছি গোপালপুর সি বিচে, আমার বাম পাশে রয়েছে বিচ। এর আগের পর্বে আপনারা দেখেছেন আমি দারিংবাড়ির একটা পর্ব করেছিলাম, তার সাথে আমি ফুল প্যাকেজ নিয়ে নিয়েছিলাম 3 রাত্রি 4 দিনের। তো আগের পর্বে আমি দারিংবাড়ি পর্বটা আপনাদের খালি শেয়ার করেছি, আর এই পর্বে আপনারা দেখবেন গোপালপুরে কি কি ঘোরার জায়গা আছে। গোপালপুরের সি বিচটা তো দেখাবো, এখন যেহেতু রাতের সময় গোপালপুরের আশেপাশে কিন্তু অনেকগুলো ঘোরার স্পট আছে, যেইগুলো এই ভিডিওতে আমি কভার করব এবং আপনাদের সাথে শেয়ার করব। চলুন হোটেলটা দেখাবো আপনাদের, কোন হোটেলে স্টে করছি রাত্রে। সি বিচের সাইডে দেখছেন অনেকগুলো কিন্তু ছোট্ট ছোট্ট এরকম সব সি ফুডের দোকান, তার সাথে এখানে যে লোকাল স্টল সেগুলো কিন্তু দেখতে পেয়ে যাবেন। এই হচ্ছে আমাদের গাড়ি, যে গাড়িতে করে আমরা পুরো দারিংবাড়ি ট্রিপটা করেছিলাম এর আগের পর্বে। আর এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন, হোটেল ওসিয়ান ইন, এই হোটেলেই কিন্তু আজকে আমরা স্টে করব। একদম বিচ সাইড হোটেল বললেই চলে। অল্প একটু এগিয়ে আসলাম, এখানে রয়েছে একটা রিসেপশন, চেক ইন করে নিয়েছি আমরা এখানে। আর এখানে লাগে বলতে ওই আধার কার্ড আর নিজের যে মোবাইল নাম্বার, অ্যাড্রেস, ওগুলো হচ্ছে এখানে মানে সাইন করতে হয় আর কি। এইরকম সিডি দেখতে পাচ্ছেন, এখানে দুদিকে দুটো রুম রয়েছে, 108, 107। আমাদের দিয়েছে 107। এইরকম ছোট্ট একটা সামনেই ব্যালকনি রয়েছে, এই রুমটা আমাদেরকে দেওয়া হয়েছে। 3 জন তো ঘুমোতে পারবে এখানে, 2টো বালিশ দেওয়া আছে যদিও। এখানে 2টো কম্বল রয়েছে। এই কম্বলটা মনে হয় গোপালপুরের মতো জায়গাতে লাগবে না, কারণ এখানে সেই রকম ঠান্ডা নেই। যেটা দারিংবাড়িতে ছিল সেটা গোপালপুরে কিন্তু নেই, মানে একদম উল্টো ওয়েদার। কালকে ছিলাম একদম পাহাড়ে, আজকে চলে আসছি একদম সমুদ্রে। আর এখানে একটা উইন্ডো আছে, এইদিকে হচ্ছে উইন্ডো আছে, আর এখানে পাশে হচ্ছে অ্যাটাচ বাথরুমও আছে, একটা কমোড আছে, তার সাথে একটা শাওয়ার আছে। এখানে রয়েছে একটা মিরর। এই রুমে কিন্তু এসির ব্যবস্থা আছে। ওপরের সিলিংটা কিছুটা এইরকম, পাখা টাকা সবই আছে। এখানে এলইডি টিভি আছে, আর চার্জিংয়ের পয়েন্ট মোটামুটি 1টা 2টো, এখানে একটা 3টে। আমাদের রুমের বাইরে এখানে একটা টেবিল দেওয়া আছে, টি টেবিল, তার সাথে 2টো চেয়ার, জলের বোতল, আর এখানে পাশেই রয়েছে মিরর, তার সাথে বেসিন। রুম বেশ অনেকটাই বড় আছে, কোনো অসুবিধে নেই, বিন্দাস সেখানে কেটে যাবে একটা দিন। ব্যাগের যা ওজন, 2টো কাঁধ পুরো ব্যথা হয়ে গেল। এইবারে চলুন সমুদ্র মামা দর্শনটা একটু করিয়ে দিই আপনাদের। এই হচ্ছে রাতের বিচ মার্কেট। এখন যেহেতু ঘড়িতে অনেক সময় বেজে গেছে, 10:11, সেই জন্য বিচে যত দোকান ছিল সব হচ্ছে বন্ধ। কিন্তু এখানে খোলা থাকে, কিন্তু বেশি রাত পর্যন্ত খোলা থাকে না অন্যান্য জায়গার মতো। এখানে এখনের এই সময়েও বেশ কিছু মানুষ কিন্তু বসে রয়েছে এই দিকটাতে, আর তার সাথে এদিকে খোলা সমুদ্রের মুক্ত গর্জন। সমুদ্রের তাজা হাওয়া এবং ঢেউয়ের গর্জন শুনতে হলে সমুদ্রের একদম সামনে যেতে হবে, ওই ওপরের বিচ থেকে মজা আসে না। যেহেতু রাতের এই সময় এখানে মানুষজন কিন্তু খুব কম রয়েছে, তার জন্য দেখুন এখানে বিচের মধ্যে যে কাঁকড়াগুলো আছে না, এই দেখুন সব লুকোচ্ছে। এগুলো সব কাঁকড়ার গর্ত। এখানে বিচ সাইডে কিছু খাবারের দোকান আছে, মানে হোটেলস।
এই যে দেখছেন লাইন ধরে বেশ কয়েকটা খোলা রয়েছে এখনও। এখন ঘড়িতে সময় 10:24। যেহেতু অনেক রাত হয়ে গেছে, প্রচণ্ড ক্লান্ত, সেই জন্য হোটেলে খাচ্ছি না। পার্সেলের জন্য অলরেডি বলে দিয়েছি। মানে দারিংবাড়ির ট্রিপে আপনারা দেখেছেন আমাদের 5 জনকে। এইদিকে রয়েছে অপূর্ব, ওর অলরেডি মোটামুটি খাওয়া হয়ে গেছে সবার আগে, মানে ওর সব থেকে বেশি খেয়েছে। সন্ধ্যে 5টার সময় বিরিয়ানি খেয়েছে, 4টা-5টার সময়। আমি হচ্ছে রুটি বলেছিলাম, রুটি, আর তার সাথে হচ্ছে এটা হচ্ছে মাটন, বেশ পাতলা পাতলা করে ঝোলটা। ওই মোটামুটি ভাত রুটি, রাত্রেবেলায় অপশন আছে, যেহেতু আমরা হচ্ছে প্যাকেজে এসেছিলাম আগের ট্রিপে আপনারা দেখেছেন। তো এইসব খাবারগুলো হচ্ছে প্যাকেজের খাবার। কালকে গোপালপুরের এখানে আশেপাশে যত জায়গা আছে, প্রত্যেকটা জায়গা মানে যতটা সম্ভব পারবো পুরো একদম চষে ফেলবো। তো কীভাবে এখানে আসবেন, কোথায় ঘুরবেন, সব কিছু কিন্তু শেয়ার করবো। তাহলে আজকে রাতের মতো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং। গোপালপুরে এটা আমার প্রথম দিন, মানে প্রথম সকাল। আর কত সুন্দর দেখুন সমুদ্রের গর্জন। এখন ঘড়ি কাটায় সকাল 7:10। আর এখন এই সময় দেখতে পাচ্ছেন সূর্যি মামার দর্শন কিন্তু একদমই নেই। চারিদিক পুরো মেঘলা মেঘলা, হয়তো বৃষ্টিও নামতে পারে, এইরকম হচ্ছে ভাইব চলছে এখানে। এখন চারিদিক ফাঁকা, মানুষজন প্রায় নেই বললেই চলে। আর যে কজন আছে সব হচ্ছে কাপল টাপল, সব হচ্ছে ঘোরাঘুরি করছে বিচের এইদিকে। আর এখানে বেশ কিছু দোকানপাট আছে যেগুলো কিন্তু এখনও পর্যন্ত খোলেনি এই 7টার সময়। এইদিকে লাইন ধরে দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে দোকান। হালকা 2-1 পশলা করে বৃষ্টি পড়তেও অলরেডি শুরু হয়ে গেছে এখানে। গোটা বিচে কোথাও কিন্তু একটুও নোংরা পড়ে নেই। চারদিকে খালি সমুদ্রের গর্জনে শোনা যাচ্ছে, আর বাদবাকি মানুষ, গাড়ি ঘোড়া এইসবের আওয়াজ তো এখানে একদমই নেই। এইদিকে দূরে ওখানে রয়েছে একটা লাইট হাউস, তার সাথে এই যে বিচ আছে না, এই বিচ বরাবর প্রচুর কিন্তু কাঁকড়া দেখতে পাওয়া যায়। কালকে রাত্রেও দেখেছি, আজকে সকালেও দেখেছি। কিন্তু কাঁকড়াগুলো এখানে এতটাই চালাক যে একটা ফুটেজ নেব সেই উপায় নেই। আর এই কাঁকড়াগুলো মোটেও কিন্তু লাল কাঁকড়া নয়, এগুলো ওই যে সমুদ্রে একটা সাদা সাদা কাঁকড়া আছে না, সেই কাঁকড়াটাই এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এই দিকটাতে এখানে আসতে একটা ডাবের দোকান খুলেছে দেখতে পাচ্ছি মাত্র। হালকা হালকা করে বৃষ্টি শুরু হয়ে গেছে, বিচে বেশিক্ষণ থাকা যাবে না। আর বিচের মধ্যে তেমন কিছু নেই, আসল যা কিছু আছে যেগুলো হচ্ছে সাইট সিন করবো আজকে আমরা। বিচের ওপর থেকে জায়গাটা দেখুন কত সুন্দর লাগছে। সামনে এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু সি বিচ গোপালপুর। এইরকম বৃষ্টি মেঘলা ওয়েদারের জন্য পুরো বিচ ফাঁকা, কিন্তু এখানে সকালের চা, কিছু জলখাবারের দোকান টোকান খুলে গেছে কিছু কিছু। এর আগে দারিংবাড়ির ট্রিপেও বৃষ্টি পেয়েছি, গোপালপুরে এসে এখানেও বৃষ্টি, মনে হচ্ছে বৃষ্টি পেছন ছাড়বে না। এই যে দেখছেন এটা হচ্ছে সমুদ্র, এই যে ভাঙা ঘরটা আছে, আর এই হচ্ছে আমাদের হোটেল। একদম হোটেলের ওপর থেকে কিন্তু সি বিচ পরিষ্কার দেখতে পাওয়া যায়। এখন বাজলো ঘড়ি কাটায় সকাল 9:30-10টার মতো। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব সাইট সিনে। আর সাইট সিনে বেরোবার আগে আমরা কিন্তু ব্যাগপত্র দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছি। আর আপনারা যারা এখানে ঘুরতে আসছেন গোপালপুরে আলাদা করে, তাদের বলবো সকালে যে ট্রেনে আসছেন সকালবেলা এখানে এসে আপনারা রুম পেয়ে যাবেন। এই যে হোটেলের যে রুমগুলো, এখানে রুমের প্রাইসিং শুরু হয় অফ সিজনে 1300 টাকা থেকে, এটা নন এসি। আজকের সাইট সিনের জন্য আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে। আর এই গাড়িতে করে আমরা দারিংবাড়ি এবং এই যে গোপালপুর দু জায়গায় একসঙ্গে ট্যুর মানে বুক করেছিলাম, মানে একটা প্যাকেজে ঘুরছিলাম, সেই জন্য এই গাড়িতে করে যাচ্ছি। আপনারা যদি শুধু গোপালপুরে ঘুরতে আসেন তাহলে কিন্তু এখান থেকে অনেক গাড়ি পেয়ে যাবেন। আর যে গাড়িতে করে ঘুরছি এই গাড়ির নাম্বারও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে এই গাড়িতে করে একদম গোপালপুর, তার সাথে দারিংবাড়ি, এসব জায়গাগুলো ঘুরতে পারবেন। এখন আমরা গোপালপুরের সি বিচকে টাটা বাই বাই জানিয়ে আমরা এখন রওনা হয়ে গেলাম আজকের সাইট সিনে। কতগুলো জায়গা আছে, কোন কোন জায়গাতে ঘুরবো সব কিছু শেয়ার করবো আপনাদের। আর বাইরের পরিবেশ দেখতে পাচ্ছেন আজকে একদমই মেঘলা ওয়েদার। সেই ভোর থেকে যখন থেকে ঘুম ভেঙেছে তখন থেকে বৃষ্টি অনবরত হয়েই চলেছে। যত টাইম এগিয়ে চলেছে তত আরও বৃষ্টি বাড়ছে। চারিদিকের অবস্থা দেখছেন, এই হচ্ছে গোপালপুরের পুরো ফাঁকা বিচ। এখন এর ঘড়িতে সময় সকাল 10টা বেজে খুব সম্ভব 43 মিনিট, 10টা 44। এখনের এই সময় দেখুন মানুষজন কিন্তু নেই বললেই চলে এই বিচের মধ্যে। রাতের ট্রেন ধরে আপনারা শুধুমাত্র গোপালপুর ঘুরতে আসলে আপনাদের ক্ষেত্রে কি হবে বলি। সকালে সি বিচের পাশাপাশি যে কোনো হোটেলে রুম নিলে রুমের মধ্যে ব্যাগ রেখেই একটু রেস্ট করে বেরিয়ে পড়তে পারবেন সাইট সিনের জন্য। সমুদ্র স্নানটা পরের দিন সকাল 10টার আগে, মানে চেক আউটের আগে করার প্ল্যান করে নিন। এতে সমুদ্র স্নান এবং সাইট সিন দুটোই করতে পারবেন, তাও একদিনের ট্রিপে। লোকাল গাড়িতে করে সাইট সিন করতে চাইলে সঙ্গে বড় ব্যাগ একদমই নেবেন না। এখন আমরা ঠিক এই জায়গাটায় দাঁড়িয়েছি সকালের খাওয়া দাওয়া করার জন্য। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, কী যে বলবো।
আর এই যে জায়গাটা এইদিকে রয়েছে ব্রহ্মপুর, মানে ব্রহ্মপুরের যে রেলওয়ে স্টেশন এইদিকে, আর সোজা একদম বেরিয়ে যাচ্ছে ইচ্ছাপুরম। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, 10টা বাজে, বুঝতে পারছেন তো। তো এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে আমরা রওনা হব আমাদের প্রথম গন্তব্য, দ্বিতীয় গন্তব্য, তৃতীয় গন্তব্য, মানে যতগুলো জায়গা আছে প্রত্যেকটা জায়গাতে খাবার দাবার বেশ অনেক কিছুই পাওয়া যাচ্ছে। এখানে সব সাম্বার, বিভিন্ন রকম সব চাটনি, সবজি আছে, পুরি পাওয়া যাচ্ছে, এখানে বড়া আছে, তার সাথে একটা রোল, সামোসা, এখানে ডোসা পাওয়া যায়, উপমা পাওয়া যায়। আমি এখান থেকে উপমাই খাচ্ছি সকালে, কারণ ওটাই হচ্ছে আমার পক্ষে একমাত্র হেলদি খাবার দাবার। উপমা তো দিয়েছেই, তার সাথে 1 2 3 4 5 6 রকম পদে আবার আলাদা করে সব সবজি, চাটনি, এটা হচ্ছে রায়তা আছে, এটা চাটনি আছে, আলু মটরের একটা সবজি, তার সাথে এখানে একটা নারকেলের চাটনি, আর এটা একটা কিছু একটা সবজি হবে। এটা যদি আমরা খালি বাংলাতে খেতাম, আমাদের মানে পশ্চিম বাংলাতে, তাহলে খালি উপমা দিয়ে ছেড়ে দিত, বাকি এইসব জিনিস কিন্তু কিছু দিত না, টাকা নিত বরাবর। কিন্তু কালকে যেটা খেয়েছিলাম, মানে এর আগে দারিংবাড়ি ট্রিপে, সেটা সব থেকে বেশি ভালো ছিল। মাত্র 30 টাকা প্লেটে এত কিছু দিচ্ছে কীভাবে, ওটাই আমি ভাবছি। কিন্তু আমার খাওয়া খরচ সব কিছু প্যাকেজের মধ্যে আছে, সেই জন্য আমার হচ্ছে কিছু লাগছে না খাওয়া খরচ। এখানে আলাদা করে যদি আপনারা ঘুরতে আসেন, তাহলে এখানে উপমা মাত্র 30 টাকায় পেয়ে যাবেন। এইবারে ছুটে চললাম ভেজা রাস্তার গন্ধ মেখে পাহাড়ের পথে। দূর থেকে পাহাড়ের প্রতিচ্ছবি আবার একবার মনে করাচ্ছিল গত 3 দিনের দারিংবাড়ির কথা। উফ, কি নাই মজাটাই না করেছিলাম। তবে আজকের গোপালপুর ভ্রমণও নিরাশ করবে না, কথা দিলাম। এখন আমি চলে এসেছি ওড়িশার যে তারাতারিণী টেম্পল আছে, যেটা 51 সতীপীঠের মধ্যে এক সতীপীঠ, সেই মন্দিরে। এই মন্দির দর্শন করেই শুরু হবে আজকের বাকি সমস্ত সাইট সিনগুলো। এখানে পুজো দেওয়ার জন্য এইসব নারিকেল, এখানে এরকম সব কাপড় টাপড় সব কিছু পাওয়া যাচ্ছে। এই যে রোপওয়ে ব্যবস্থা আছে একদম মন্দিরের ওপর পর্যন্ত যাওয়ার জন্য, সেখানে ওঠার জন্য টিকিট নিতে হয়। আর টিকিটের প্রাইসিংটা দেখুন, এখানে পাশেই লেখা রয়েছে। নর্মাল টিকিট মানে আমাদের মতো, মানে সবার জন্য আর কি, যারা হচ্ছে অ্যাডাল্ট তাদের জন্য 62 টাকা প্লাস 3 টাকা জিএসটি ব্যাপারটা না দেশ থেকে গেল না। 65 টাকা করে পড়ছে একজনের টিকিটের মূল্য। আর নিচে যে কনসেশন টিকিট লেখা আছে, এটা হচ্ছে বাচ্চাদের জন্য, যার প্রাইসিং একদম জিএসটি নিয়ে 40 টাকা করে একজনের। একদম এন্ট্রির মুখেই রয়েছে রোপওয়ের টিকিটের কাউন্টার। এই যে দেখছেন সামনে একটা কাউন্টার, এখান থেকে টিকিট নিতে হবে। আর এখানে দেখুন খাবারের জন্য কিন্তু বেশ সুন্দর একটা মানে ক্যাফের মতো করা আছে, এখানে সব খাবার টাবার খাওয়া যায়। এই হচ্ছে কাউন্টার। এখানে এই জায়গাতে বেশ কিছু কেনাকাটার জন্য জিনিস পেয়ে যাবেন। এরকম ছোট্ট ছোট্ট দেখুন পুতুল বাচ্চাদের, তার সাথে কাঠের তৈরি কিছু ইউনিক আসবাবপত্র, এরকম বেশ মানে সুন্দর সুন্দর জিনিস এই জায়গায় দেখতে পাচ্ছি। আর এখানে কিছু ইউনিক চিজ দেখুন, একদমই ইউনিক, এই জিনিসগুলো আমি কোনোদিনও দেখিনি। তাছাড়া এরকম কেনাকাটার জন্য আরও বেশ কিছু জিনিস এখানে আছে, এগুলো সব বাচ্চাদের টয়। এখানে যে তারাতারিণী টেম্পলের যে মূর্তি এবং চরণ পাদুকা, সেটা এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন। তার সাথে আইসক্রিম, জল, কোল্ড ড্রিঙ্ক সবই আছে। এখান থেকে ওপর লেখা রয়েছে দেখছেন এন্ট্রি। এটাই হলো এখানে রোপওয়ের ব্যবস্থা। এই যে এক এক করে সব ভেতরে সব এন্ট্রি করছে। আর উপরে এই যে কেবলটা দেখছেন, আমরা চলে যাব একদম ওই উপরে টপে। 4 জন করে বসে না এখানে। আমরা ধীরে ধীরে উপরে উঠতে শুরু করেছি। আর এই যে অভিজ্ঞতা, এটা আমার কাছে নতুন কিছু নয়। এর আগেও আমি অনেকবার রোপওয়েতে উঠেছি, বিশেষ করে হরিদ্বারে যারা ঘুরতে গেছেন, হরিদ্বারে দেখবেন ওখানে মনসা মন্দির আছে, তারপর চণ্ডী দেবী টেম্পল আছে। সেখানে রোপওয়েগুলো না ভীষণ পরিমাণে খতরনাক, দেখলেই ভয় লাগে ওপর থেকে। কথা বলতে বলতে কতটা দূরত্বে চলে আসলাম। এখান থেকে পুরো জায়গাটা পুরো দেখা যাচ্ছে। এ কিন্তু ঘামছে ভয়ে, ভয় লাগছে আমার। মাত্র 2 মিনিট হয়েছে, তার মধ্যে আমরা এতটা উচ্চতায় চলে আসছি। এখান থেকে দেখুন পুরো যে শহর গ্রাম যা কিছু আছে, যেই সব জায়গা দিয়ে আমরা আসছি গাড়িতে করে, সব দেখা যাচ্ছে। অনেকেরই ভয় করবে, অনেকেরই না। আমি তো অ্যাডভেঞ্চার পছন্দ করি, আমার কোনো সমস্যা না। এখানে একটা বট গাছ দেখুন, কত সব লাল কাপড় বাঁধা রয়েছে, মানে যারা এখানে আসে সব মানত করে যায় এরকম কাপড় বেঁধে এখানে। আর তার সাথে কিন্তু এখানে প্রচুর বাঁদরের উৎপাত রয়েছে। বৃষ্টি সব জায়গাতেই হচ্ছে, পাহাড়ের নিচে বলুন, ওপরে বলুন, চারিদিক পুরো ভেজাই ভেজা। কত বাঁদর রয়েছে এখানে, এদের কাছ থেকে কিন্তু খুব সাবধান। পাহাড়ের একদম মাথায় কত বড় মন্দিরের চত্বর দেখুন, এত বড় বড় সব পাথর স্ট্রাকচার, কীভাবে করেছে এইসব, ভাবলে না অবাক লাগে। তো আসল যে তারাতারিণী টেম্পল, সেটা হচ্ছে এই দিকে। মন্দিরের ভেতরে এন্ট্রি করার আগে জুতো অবশ্যই বাইরে খুলে রেখে যেতে হবে। তার জন্য পাশে রয়েছে এখানে জুতো স্ট্যান্ড।
এখানে দেখছেন প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে সব দর্শনের জন্য, ভেতরে এখন এন্ট্রি দিচ্ছে না। এখানে এন্ট্রির একটা টাইম টেবিল আছে, দিনে 3-4টে টাইম দেখছেন খোলা হয়। চলুন দেখিয়ে দিই। সকাল 6টা 30 থেকে দুপুর 12টা 30 পর্যন্ত মন্দির খোলা থাকে, তারপর আবার খোলা হয় দুপুর 2টো থেকে 5টা 30, তারপর খোলা হয় সন্ধ্যে 6টা 45 থেকে রাত্রি 8টা 30 পর্যন্ত। আর এখন ঘড়িতে সময় 1টা বেজে 5 মিনিট, মানে আমাদের 1 ঘন্টা ওয়েট করতে হবে, তারপর মন্দিরের দর্শন করতে পারবো। এমনিতে 1টা 10-15তে গেট খুলে দেবে, মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবো, কিন্তু দর্শন পাবো না। ওড়িশার গঞ্জাম জেলার রসিকুল্লা নদীর তীরে পাহাড়ের মাথায় এই মন্দিরের অবস্থান। হিন্দু ধর্ম মতে মা শক্তির 51 সতীপীঠের মধ্যে এক স্থান এই জায়গা, যার জন্য এই জায়গাকে খুবই পবিত্র বলে মনে করা হয়। প্রত্যেক বছর চৈত্র মাসে এখানে এক বিশাল বড় মেলা অনুষ্ঠিত হয়, যেখানে হাজার হাজার ভক্তরা দর্শন করতে আসেন। এই মন্দিরের সৌন্দর্য একদিকে যেমন রয়েছে পাহাড়, অন্যদিকে রসিকুল্লা নদী এবং পাহাড়ের উপর থেকে দেখতে পাওয়া পুরো শহরটা। আর তার উপর আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এই জিপ লাইনে চলা এর রূপের ব্যবস্থা। যাওয়ার সময় খালি খালি থাকলেও আসার সময় দেখুন কত মানুষের ভিড় জমে গেছে এখানেই। আর ওপরে তো মানুষের মানে গোনা যাচ্ছে না, এত মানুষ পড়ে। এখন আমরা তাড়াতাড়ি টেম্পল ছেড়ে এখন আমরা রওনা হয়ে গেছি চিল্কা লেকের উদ্দেশ্যে। চিল্কা লেকের ডিস্টেন্সটা ঠিক আমার মানে জানা নেই, কিন্তু পৌঁছতে সময় লেগে যাবে প্রায় 40 মিনিটের কাছাকাছি। তাড়াতাড়ি টেম্পল থেকে চিল্কা লেকে যাওয়ার আগে বাম দিকের প্রকৃতি দেখুন, চারিদিকে পাহাড়, সামনে বামে ডায়ে যেদিকেই দেখবেন সেদিকে খালি পাহাড়ই লক্ষ্য করতে পারবেন। রাস্তাঘাট এতটাই সুন্দর, যতটাই তারিফ করি না কেন কম পড়ে যাবে। মারাত্মক সুন্দর রাস্তা, যেমন দৃশ্য তেমন রাস্তাঘাট, আর তেমন আজকে মেঘলা জার্নি। সকালবেলা থেকে সূর্যের দেখা একদমই মেলেনি, একদম শান্তিপূর্ণভাবে আজকে আমরা জার্নি করছি। চিল্কা লেকে যাওয়ার যে রাস্তাটা সেটা এই জায়গা থেকে ভাগ হয়ে যাচ্ছে। এতদিন আমরা যে চিল্কা লেকের নাম শুনে আসছি, আজকে যেই জায়গা আমি আপনাদের নিয়ে চলেছি, এই জায়গার চিল্কা লেকের প্রকৃতি একটু আলাদা। যাওয়ার আগে রাস্তার সৌন্দর্য এতই সুন্দর, মুখে চার বর্ণনা দেওয়া খুবই মুশকিল। এই রাস্তায় যাওয়াকালীন দুই ধারের ঘন ফরেস্টের মাঝখান দিয়ে নজরে আসবে এইরকম আঁকামাকা সুন্দর সরল রাস্তা। পাহাড়ের সারির আনাগোনা তো রয়েছেই, আর তার সাথে একদম শেষে রয়েছে চিল্কা। প্রায় 40 থেকে 45 মিনিট পর আমরা এসে পৌঁছালাম চিল্কা লেকের সামনে এই জায়গাতে। এর আগে গাড়ি যায় না, চিল্কা লেক এখান থেকে দেখা যাচ্ছে সামনে। আর এই জায়গাতে আসার পরে সূর্যি মামার দর্শন পেয়েছি। সারাক্ষণ সকাল থেকে বৃষ্টি, অবশেষে একটু রোদ্দুর। এই দিক থেকে চিল্কাতে যাওয়ার রাস্তা এই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে। পাশে এখানে কিছু খাবারের দোকানও আছে। এইদিকে রয়েছে আমাদের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লেগুন চিল্কা লেক। আর এখানে যাওয়ার আগে দেখুন অনেক খাবারের দোকান আছে, অনেক খাবারের দোকান। এখানে সব চানা টানা পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকম সব ভ্যারাইটিসের খাবার পেয়ে যাবেন এখানে। এই চিল্কা লেকে গরমের মাত্রাটা একটু বেশি। অন্য সময় আসলে কি হয় জানি না, এখন তো ভালোই গরম রয়েছে। আর বিশেষ করে শীতের সময় চিল্কা লেকটা সব থেকে বেশি সুন্দর লাগে। আর এখানে আসলে পরিযায়ী পাখি দেখতে পাওয়া যায়, বিশেষ করে ওই যে সেই সাদা পাখিগুলো আছে না, যেগুলো সেই আপনারা ছবিতে কিংবা ভিডিওতে দেখেন যে বোটের সামনে দিয়ে উড়ে আসছে, ওই পাখিগুলো একমাত্র শীতের সময় এখানে আসে। আজকের এই চিল্কার এই পয়েন্ট, এটা কিন্তু সেই পয়েন্ট না যেটা আপনারা জানেন। মানে পুরী ঘুরতে আসলে ওখান থেকে যে চিল্কার ট্যুর প্ল্যান মানে করা হয়, মানে চিল্কার হচ্ছে ট্যুর প্যাকেজ যেটা, তো সেই প্যাকেজের মধ্যে কিন্তু এই জায়গাতে নিয়ে আসা হয় না। ওই জায়গাটা একদমই আলাদা। ওখানে দেখবেন এইরকম পাহাড় কিচ্ছু নেই, যে দুটো পাহাড় দেখা যাচ্ছে সব কিচ্ছু নেই। অনেকটা মানে জার্নি করার পর, মানে বোটিং করার পর তারপর গিয়ে দেখবেন কিছু ছোটো টাপুর মতো দ্বীপ আছে, তো ওইগুলোতে কিছুক্ষণ করে নামায় ওঠায়, তারপর আবার নিয়ে চলে যায়। কিন্তু এখানের এই জায়গা একদমই আলাদা। এখানে সৌন্দর্যের সঙ্গে ওই জায়গা তুলনা করলে একদমই চলবে না। কিন্তু এই চিল্কা লেক এবং ওই চিল্কা লেকের মধ্যে পার্থক্য কিছু নেই। ওটাই এখানে মানে ঘুরে ফিরে মানে এত বড়, যার জন্য এটাকে বিশ্বের দ্বিতীয় লেগুন বলা হয়। আর এটা হচ্ছে নোনা জলের হ্রদ। এই জলের সঙ্গে মিশে আছে আমাদের বে অফ বেঙ্গল, যেটা মানে এগিয়ে গেলে সামনের দিকে সমুদ্রের দিকে তবে দেখতে পাওয়া যায়। তো এখান থেকে বোটিংয়ের ফ্যাসিলিটি দেখতে পাচ্ছি না এখন কাউকে যেতে এই সময়। আপনারা যখন কলকাতা থেকে ট্রেন জার্নি করে ব্রহ্মপুরে গোপালপুরে ঘুরতে আসবেন, তখন দেখবেন
কিছুটা সময় প্রায় 10 থেকে 15 মিনিটের কাছাকাছি চিল্কা লেকের পাশ থেকে ট্রেনটা একদম পাশ ঘেঁষে বেরিয়ে যাচ্ছে। তো সেই দৃশ্য আমরা আস্তে আস্তে দেখেছি। এই চিল্কার সাথে আমাদের পরিচয় হয়ে গেছে আজ থেকে প্রায় 3 দিন আগেই। তো আজকে সেই চিল্কাতেই ঘুরতে এসেছি। এই যে দূরে পাহাড়গুলো দেখছেন, এই সেম পাহাড়গুলোই ট্রেন জার্নি করে যখন এসেছিলাম তখন দেখতে পাচ্ছিলাম চিল্কার পাশ বরাবর। তো এখন সেই জায়গাতে দাঁড়িয়ে এখান থেকে এখন বোটিং হচ্ছে না দেখতে পাচ্ছি, কিন্তু কিছুদিন পর থেকে মানে সামনে যে দুর্গাপুজো আসছে ওই সময় থেকে এত পরিমাণে পর্যটক এখানে ঘুরতে আসে, বাপরে বাপ। এই জায়গাতে এত পরিমাণে ভিড় হয় না, দাঁড়াবার জায়গা থাকে না। আর সামনে যে দেখতে পাচ্ছেন বোটগুলো সব দাঁড়িয়ে আছে, এগুলো সব ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। এছাড়া এখানে যারা এখান থেকে মাছ ধরতে যায় এই বোটগুলোতে করে, সেই সব বোটগুলো এখানে দাঁড়িয়ে আছে কিছু। চিল্কা লেক দর্শন করে মাত্র 10 মিনিটের ডিস্টেন্সে আমরা পৌঁছে গেছি এইরকম একটা জায়গায়। পেছনটা দেখছেন কত সুন্দর একটা পাহাড় রয়েছে, তার সামনে গাড়ি থেমেছে এই জায়গাতে। পেছনে এই যে হোটেলটা দেখছেন, এখানেই হবে আজকে আমাদের লাঞ্চ। এখন ঘড়ি কাঁটা বলছে দুপুর 3টে বেজে 8 মিনিট। বুঝতে পেরেছেন কতটা খিদে পেয়েছে, পুরো ছুঁচো দৌড়চ্ছে পেটের মধ্যে। বেশ লাক্সারিয়াস মনে হচ্ছে বাইরে থেকে দেখে। ধাবাটা যেমন বড় সড়ো, খাবারের থালিটাও কিন্তু বেশ বড়। আমরা দুপুরে আজকে ভেজ থালি নিয়েছি, কিন্তু ভেজ থালি হলে কি হবে, এত রকম আইটেম রয়েছে খাবারের মধ্যে। একটা বড় বাটিতে এরকম 1 বাটি ডাল ভর্তি করে, তার সাথে চানা মশলা, এখানে রয়েছে পনির মশলা কিছু একটা, পনিরের গ্রেভি এটা, আর এখানে এটা হচ্ছে মাশরুম, আর এটা হচ্ছে যে সয়াবিন ফ্রাই করেছে পেঁয়াজ মশলা দিয়ে, আর এখানে রয়েছে ঝুরঝুরে করে বড়ি ভাজা। এই জিনিসটা একদম পুরো নতুন একটা ইউনিক জিনিস। আবার একটা রসুনের টুকরো পেয়েছি এর মধ্যে। এখানে এটা আলু পোস্ত হবে খুব সম্ভব। আর এখানে দেখুন ঠিক বেগুনির মতো একটা এরকম পাঁপড়, এটা হচ্ছে তিলের পাঁপড়। এটা একদম নতুন আমার কাছে, প্রথমবার খাচ্ছি আমি এটা। যেগুলো আপনার অন্যান্য জায়গায় ঘুরতে গেলে পান যেমন প্রাইসিংয়ে, সেরকম প্রাইসিংয়ে খাবার দাবার এখানে পাবেন, কিন্তু ভালো খাবার পাবেন এখানে। এত সুন্দর মানে সাজিয়ে গুছিয়ে দিয়েছে, মানে মাশরুম সব কিছু ভিজিয়ে মিশিয়ে দিয়ে যায়। বাইরে এসে বড়ি ভাজা পাবো এটা ভাবিনি। একদম বাড়ির মতো না। আর এখানে আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, এটা হচ্ছে রাবড়ি। খাওয়া দাওয়া দুর্দান্ত হলো, পেট পুরো ফুলে গেছে, এত খাওয়া দাওয়া করেছি। ভেজ খাবার হলে কি হবে, খাবারের স্বাদ অসাধারণ। তার সাথে আর একটা সব থেকে ভালো জিনিস, এই রেস্টুরেন্টের ভেতর থেকে মানে এই ধাবার ভেতর থেকে সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের কোলের সামনে কিন্তু রয়েছে একটা ট্রেন লাইন। এই ট্রেন লাইন ধরে আমরা কলকাতা থেকে এখানে এসেছিলাম, সেটা বুঝতে পারিনি। যখন একটা ট্রেন দেখলাম এই জায়গা দিয়ে ক্রস করছে, মনের মধ্যে কেমন একটা সন্দেহ হলো। হঠাৎ করে গুগল ম্যাপটা চেক করলাম, যে রুটটা দেখলাম না, দেখে পুরো তাক লাগানোর মতো। মানে এই জায়গা থেকে আমরা এই হোটেলটা আমরা দেখতে দেখতে গিয়েছিলাম চিল্কা হ্রদ পার করে ব্রহ্মপুর রেলওয়ে স্টেশনে। সেই জায়গাতে আজকে আমরা খাওয়া দাওয়া করছি, তাহলে ভাবুন কেমনটা লাগে। এই দেখুন আবার ট্রেন লাইন দিয়ে ছুটে চলেছে মালগাড়ি, আর তার পাশে এই যে হাইওয়েটা দেখছেন, ডান দিকে চলে গেছে কলকাতা, লেখাই রয়েছে পরিষ্কার 567 কিলোমিটার এখান থেকে কলকাতা। আর ঠিক এই দিকটায় যদি যাওয়া হয়, এদিকটা হচ্ছে ব্রহ্মপুর, মানে যে দিক থেকে আমরা আসছি। এইবারে আমরা চললাম আমাদের আজকে 3 নম্বর পরবর্তী ডেস্টিনেশন তাম্পেরা লেকের দিকে। তাম্পেরা লেক, কেউ বলে তাম্পারা লেক। এইবারে আমরা ক্রস করতে চলেছি রাসকুল্লা নদী, বিশাল বড়। এই জায়গাটার নামই তামপাড়া, বড় করে লেখা রয়েছে। এখানে রয়েছে একটা কাউন্টার, এখানে পাশে একটা পার্ক আছে। ওই পার্কে যেতে হলে তার হচ্ছে বিভিন্ন ফিজ আছে। আর এই জায়গাতে প্রি ওয়েডিং শ্যুট, পোস্ট ওয়েডিং শ্যুট সমস্ত কিছুই হয়। আর তার জন্য প্রাইস দেখুন 1500, 5000। আর এদিকে পার্কে হচ্ছে এন্ট্রি ফি বড়দের জন্য 20 টাকা করে, ছোটদের জন্য 10 টাকা করে। পরপর দুটো লেকের দর্শন। প্রথমে করলাম চিল্কা লেক, ওটা তো সব থেকে বড়। আর এটা হচ্ছে তামপাড়া লেক, খুব সুন্দর জায়গা, খোলামেলা প্রকৃতি, মানে ফটোশ্যুট ভিডিও শ্যুটের জন্য একদম আদর্শ জায়গা। আর এখানে ওড়িশা ট্যুরিজম ডেভেলপমেন্টের একটা ভেসেল দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে একটা ফ্লোটিং ঘাট।
আজকে সারাদিনে যে কটা জায়গায় ঘুরেছি সব থেকে বেস্ট আমার এই জায়গাটা লেগেছে। এই জায়গার নাম আরিয়াপল্লী, অনেকে বলে আর্যপল্লী, মানে বাঙালিরা বলে আর্যপল্লী, কিন্তু জায়গাটার নাম হচ্ছে আরিয়াপল্লী। এত সুন্দর জায়গা, মনে হচ্ছে যেন আমাদের মানে দক্ষিণ ভারতে চলে আসছি। ওই দিকের দিকে তাকান, দূরের দিকে, ওইদিকে একটা সরু রাস্তা একদম চলে গেছে সমুদ্রের একদম ভেতরের দিকে। এই জিনিস কিন্তু দীঘার মতো নয়, মানে দীঘার যে মোহনা সেই জিনিস কিন্তু নয়, এই জিনিস একদমই আলাদা। এখানে জল একদম পরিষ্কার, আর এখানে শুধু ওই একটা না, এখানে অনেকগুলো আছে। ওখানে একটা রাস্তা চলে গেছে একদম সমুদ্রের মাঝের দিকে, এখান থেকে একটা দেখতে পাচ্ছেন রাস্তা চলে গেছে এই দিকে, আর ওই দিকে একটা রাস্তা আছে ওটাও চলে গেছে সমুদ্রের কিছুটা গভীরের দিকে। আর এই জায়গায় প্রবল সমুদ্রের ঢেউ দেখুন, গর্জনটা শুনুন খালি এখানে। একদম যদি দূরের দিকে তাকানো যায়, হালকা করে জুম করছি দেখুন, ওখানে বেশ কিছু ছোট ছোট ট্রলারগুলো সব দাঁড়িয়ে আছে। মাত্র কয়েকটা ঘন্টার ব্যবধানে এ কোথায় চলে আসলাম, দেখুন কোথায় চলে আসলাম। আজকে সারাদিনের সব থেকে সেরা, সব থেকে সেরা। এর থেকে ভালো সমুদ্র সৈকত আমি দেখিনি, হয়তো আছে এর থেকেও, কারণ দক্ষিণ ভারত সব থেকে হচ্ছে ফেমাস কন্যাকুমারীর দিকে। কিন্তু এই জায়গা দেখুন, কন্যাকুমারী বলবো না, কিন্তু দক্ষিণ ভারতের থেকে কোনো দিক থেকে এক পা পিছিয়ে নেই। বড় বড় ঢেউ দেখুন, কোথায় আমাদের দীঘা পুরী আর কোথায় এই আরিয়াপল্লী। আর এখানে সমুদ্রের জলের লেভেলও তার সাথে কিন্তু বাড়ছে, যার জন্য কাউকে থাকতে দিচ্ছে না দূরে, সবাইকে এক এক করে ডেকে নিচ্ছে। আমিও গিয়েছিলাম, জোর করে এখান থেকে ডাকছে সবাই, দেখলাম তারপর পুলিশ আসছে। এই যে পাশে দেখছেন সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু সিকিউরিটি এখানে ভীষণ টাইট। তবে একদিক থেকে ভালো, যারা পর্যটক যারা ঘুরতে আসছে এই জায়গাতে, তাদের একটা নিরাপত্তা রয়েছে এখানে। ইচ্ছে করছে না এখান থেকে ছেড়ে যাই, এতটাই সুন্দর জায়গা। আপনারাও এখানে যখন আসবেন না, মায়ায় পড়ে যাবেন। একটা আলাদা একটা রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা। এখানে সমুদ্রের তীরে কিছু চিল উড়ছে, মানে এত ঝাঁকা ঝাঁকা উড়ছে না, সেই যে সোলজার বই দেখেছিলাম পুরোনো দিনে, তো সেই বইয়ের কথা মনে পড়ছে। সেই উড়ন্ত চিল রেগিস্তানের মধ্যে মানুষকে পুরো ছিঁড়ে ছিঁড়ে একদম খায়। তাহলে চলুন, যেটুকু সময় হাতে বেঁচে আছে সেটুকু টাইম জায়গাটাকে একটু এনজয় করি। ক্যামেরাটাকে আপাতত কিছুক্ষণের জন্য একটু রেস্ট দিই, সমুদ্রের সাথে নিজেদের একটু সময় স্পেন্ড করি। আমরা ফেরার সময় আরেকটা মন্দিরে আমরা দর্শন করতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখনও দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে। সেটা হচ্ছে গোকুলধাম মন্দির, স্টেশন থেকে একদম সামনে, খুব বেশি দূরে নয়। তো আজকে এখানেই শেষ হলো আমাদের গোপালপুরের পর্ব। আপনারা আমার আগের ব্লগ যদি দেখে থাকেন, মানে দারিংবাড়ি ব্লগ, তো দারিংবাড়ি ওই পর্বে আমি হচ্ছে যে বুকিং করেছিলাম দারিংবাড়ি এবং গোপালপুর দুটো মানে প্যাকেজে বুক করেছিলাম। ভিডিও লম্বা হয়ে যাওয়ার জন্য সেই জন্য আমি ভিডিওটা দুভাগে ডিভাইড করে দিয়েছিলাম। তাহলে বুঝতেই পারছেন যে আমার কত খরচ হয়েছে। আপনারা যদি আলাদা করে গোপালপুরে ঘুরতে আসেন, তাহলে বলবো স্টেশন থেকে নেমে আপনারা যেখানে রুম নেবেন, সারাদিন গোপালপুর মানে সাইট সিন করে আবার রুমে চলে যান। আমি যেহেতু কাল থেকে এখানে আছি গোপালপুরে, কালকে রাতে এখানে প্রবেশ করেছিলাম, মানে এক রাত স্টে করেছি কালকে, তো সেই জন্য আজকে এখান থেকে আমি ট্রেন ধরে ফিরে যাচ্ছি আমি আমার বাড়ি। তো 7:20 আশেপাশে একটা সুপারফাস্ট ট্রেন রয়েছে শালিমার স্টেশন পর্যন্ত, যেটা ছেড়ে আসে খুব সম্ভব বিশাখাপত্তনমের সাইড থেকে। আর আমি যেই গাড়িতে করে ঘুরেছি, আপনারা যদি এই গাড়িতে করে দারিংবাড়ি এবং গোপালপুর যদি একসাথে যদি ঘুরতে চান, তাহলে দেখুন ডেসক্রিপশানে আমি নাম্বার দিয়ে দিলাম, আপনারা ফোন করে কিন্তু জেনে নিতে পারবেন কত কী খরচ হবে। শেষমেশ যেই কথাটা আমি বারবার আপনাদের সবাইকে বলি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার কোনো নতুন ভিডিও নিয়ে। তার আগে দারিংবাড়ি এবং গোপালপুর দুটো এনজয় করতে থাকুন। সবাইকে টাটা।